হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের বেঙ্গলি মিনিং। পুরো টেক্সটার ভিডিও কিন্তু তোমরা একটাই ভিডিওতে পাবে, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, যাতে আর এমসিকিউ করার জন্য বই না খুঁজতে হয়, এমসিকিউর উত্তর যাতে তোমরা নিজে থেকে করতে পারো, তার জন্য কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পুরো টেক্সটটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। একদমই সহজ ভাষায় আমি কিন্তু এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি, একদমই সহজ সরল ভাষায় রয়েছে, ভালো করে কিন্তু দেখে নাও। তো চলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে শুরু করা যাক। এর আগে ক্লাস 11-এ যেটা পাঠ্য ছিল সেটা হচ্ছে লীলাস ফ্রেন্ড, সেটাও কিন্তু আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণ একজন কিন্তু ভারতীয় লেখক, ইন্ডিয়ান অথার। তো এই বছরের টেক্সটগুলোতে আমি এটা দেখে ভীষণই খুশি হলাম যে যে টেক্সটগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই ইন্ডিয়ান কনটেক্সটের উপর রয়েছে। ইন্ডিয়ান কনটেক্সট মানে ভারতীয় কনটেক্সট, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইরকমভাবে যদি তোমাদের বাকি ক্লাসগুলোর অর্থাৎ 10, 9, 10 মানে 5 থেকে শুরু করে 10 অবধি সমস্ত টেক্সটগুলো যদি সমস্ত ইংলিশ বইগুলো যদি পরের বছর চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু ভীষণই সেটা ভালো ব্যাপার হবে এবং ছাত্রদের টেক্সটগুলো বুঝতেও সহজ হবে। কারণ ইন্ডিয়ান কনটেক্সটে যেগুলো লেখা সেগুলো আমাদের কাছে বেশি সহজ মনে হবে বা বেশি সহজ হবে অ্যাজ কম্পেয়ার টু ফরেন কান্ট্রিজ, তাই তো? ইন্ডিয়ান কনটেক্সটগুলো কিন্তু বোঝাটা বেশি সহজ। যেমন ধরো এখানে যে টেক্সটার নাম দিয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার মানে কি? জ্যোতিষী, অর্থাৎ যে হাত দেখে গণনা করে, যে তোমার হাত দেখে ভাগ্য বিচার করে যে তোমার ভবিষ্যতে কী হতে চলেছে, বা যেটা যেরকম আমরা অ্যাস্ট্রোলজারের সামনে গিয়ে আমাদের হাত দেখিয়ে বলি যে দেখুন তো আমি কবে চাকরি পাবো, বা আমার বিয়ে কবে হবে, বা অনেকে জিজ্ঞাসা করে যে আমার মৃত্যু কবে হবে, বা আমি কতদিন বাঁচবো, এইরকম জিজ্ঞাসা করে। আমার ভাগ্যে কি আছে সেটা তারা জানতে চায়। মূল কথা হচ্ছে তাদের ভাগ্যে কি জানতে চায়, সেটার জন্য তারা অ্যাস্ট্রোলজারের কাছে যায়। এবং এই যে অ্যাস্ট্রোলজাররা তারা কিন্তু যে সঠিক বলে তা কিন্তু নয়, সেটা তোমরা এই টেক্সটের মধ্যেই বুঝতে পারবে যে তারা যেটা বলে সেটা শুধুমাত্র তাদের বিচক্ষণতার লক্ষণ। এটা একদম সঠিক কথা যে তাদের বিচক্ষণতার লক্ষণ। যেমন একটা প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দা যদি তোমাকে ভালো করে অবজার্ভ করে, সে এমন অনেক কথা বলে দিতে পারবে যেটা হয়তো অ্যাস্ট্রোলজারও তোমাকে বলবে। মেন কথা হচ্ছে ওরা কিন্তু বুদ্ধিদীপ্তভাবে কিছু এমন কথা তোমাকে বলবে যেটা হয়তো তুমি মুখ ফসকে বলে ফেলেছো, বা ওরকমই কিছু একটা কথা তুমি বলেছো, সেই ভিত্তিতেই কিন্তু তারা কিন্তু বলে। তাই জ্যোতিষ গণনা কিন্তু কখনোই যে সঠিক হয় না সেটাও তোমরা এই টেক্সটে বুঝতে পারবে। যাই হোক, সবার বিশ্বাস আলাদা আলাদা রয়েছে। তো স্টার্ট করা যাক অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তবে আগের যে টেক্সটগুলো ছিল সেখানে একটু অথরের সম্বন্ধে লেখা থাকতো, এখানে কিন্তু কিছুই লেখা নেই। আশা করি তোমরা বই যখন পাবে তখন আর কে নারায়ণের সম্বন্ধে কিছুটা লেখা থাকবে। যেমন তোমরা পড়েছো, আর কে নারায়ণ হচ্ছেন একজন ইন্ডিয়ান অথার, অর্থাৎ ভারতীয় লেখক, যিনি কিন্তু ইংরাজি সাহিত্যে বেশ নাম করেছেন। যেমন তোমরা ক্লাস 10-এ ওনার একটা টেক্সট পড়েছো ফাদার সেলফ, সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? ওনার যে শর্ট স্টোরির সংকলন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, সেখান থেকে নেওয়া হয়েছে। আর এই যে তোমাদের আর কে নারায়ণের যে শর্ট স্টোরিটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটাও ওনার শর্ট স্টোরির যে সংকলন মালগুড়ি ডেজ, সেখান থেকে নেওয়া হয়েছে। যেমন নীলাস ফ্রেন্ডও কিন্তু মালগুড়ি ডেজেরই অংশ, এটাও কিন্তু মালগুড়ি ডেজ যে ছোটো গল্পের বই রয়েছে ওনার, সেখান থেকে কিন্তু এই শর্ট স্টোরিটা নেওয়া হয়েছে। তো অনেক কথা বলা হয়ে গেল, এবার টেক্সটটা শুরু করা যাক। পাংচুয়ালি অ্যাট মিড ডে, ভালো করে কিন্তু টেক্সটটা বুঝবে, কারণ এর থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের এমসিকিউ করতে হবে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদের ভেঙে ভেঙে বোঝাচ্ছি। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। পাংচুয়ালি মানে হচ্ছে সময় মতো। পাংচুয়াল কথাটা ইউজ করে তো, যে হি ইজ ভেরি পাংচুয়াল, সে সময় মতো আসে। পাংচুয়ালি অ্যাট মিড ডে, সময় মতো দুপুরবেলা, ঠিক দুপুরবেলা। অ্যাট মিড ডে মানে দুপুরবেলা। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগ খোলে, অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দেয়। কি ছড়িয়ে দেয়? স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার ব্যবসার সরঞ্জাম সেসব ছড়িয়ে দেয়, সেগুলো সব বের করে। পাংচুয়ালি ঠিক পাংচুয়ালি অ্যাট মিড ডে ঠিক দুপুরবেলায় সে তার ব্যাগ খোলে এবং তার ব্যবসায়িক সরঞ্জাম সব বের করে। প্রফেশনাল হচ্ছে ব্যবসায়িক, আর ইকুইপমেন্ট হচ্ছে সরঞ্জাম। এবার সেগুলোর মধ্যে কি কি আছে? উইচ কনসিস্টেড অফ এ ডজন cowrie shells, a square piece of cloth, and obscure mystic charts on it, a notebook and a bundle of palmyra writing.
পামিরা রাইটিং, এখানে উচ্চারণটা হচ্ছে পাম, হাতের যে তালুটা সেটাকে আমরা কি বলি, পাম, পামিরা রাইটিং। হুইচ কনসিস্টেড মানে তার ব্যবসায়িক সরঞ্জামের মধ্যে কি কি রয়েছে দেখো, এ ডজন অফ কাউরি শেলস, 1 ডজন কাউরি শেলস মানে হচ্ছে কড়ি। কড়ি যদি তোমরা দেখে থাকো তাহলে জানো যে কড়ি কীরকম দেখতে হয়, কড়ির এখন তো নেকলেসও বেরোয়। কড়ি তোমরা কাউরি শেলস বলে সার্চ করবে গুগলে, দেখতে পেয়ে যাবে যে কড়ি কীরকম দেখতে হয়। এ স্কোয়ার পিস অফ ক্লথ একটা চৌকো কাপড়, একটা চৌকো কাপড় উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এই চৌকো কাগজটার মধ্যে কী রয়েছে, অস্পষ্ট রহস্যময় চার্ট বা তালিকা করা রয়েছে, অস্পষ্ট রহস্যময় তালিকা করা রয়েছে। যদি তোমরা জ্যোতিষ দেখে থাকো দেখবে যে জ্যোতিষের সামনে ঠিক একটা হলুদ রঙের, এক্স্যাক্টলি ঠিক হলুদ রঙেরই একটা কাপড় থাকে চৌকো মতো, তার মধ্যে হস্তরেখা নানা রকম হাত দেখার জিনিসপত্রগুলো থাকে, সেটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে হয়, তোমরা এটা দেখে নাও যে এরকম ঠিক জিনিসটা হয়। রহস্যময় অস্পষ্ট, অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, রহস্যময় অস্পষ্ট একটা চার্ট তালিকা রয়েছে। এ নোটবুক একটা খাতা অ্যান্ড এ বান্ডেল অফ পামিরা রাইটিং, এবং একতারা হাতের তালু মানে হাত, পামিরা রাইটিং মানে হচ্ছে হাতের তালু লেখার বা হাতের তালু দেখে বলবে যে কি লেখা রয়েছে তার মধ্যে, সেই সংক্রান্ত একতারা কাগজ রয়েছে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলন, রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে চকচক করা, তার ফোরহেড মানে কপাল, কপাল চকচক করতো কী দিয়ে, উইথ স্যাক্রেড অ্যাশ পবিত্র ছাই, আর কি দিয়ে, পবিত্র ছাই অ্যান্ড ভার্মিলন এবং সিঁদুর দিয়ে, মানে সে তার কপালের মধ্যে পবিত্র ছাই এবং সিঁদুর ঘষত। And his eyes sparkled with a sharp abnormal gleam which was really an outcome of a continual searching look for customers. And his eyes sparkled এবং তার চোখটা জলজল করতো, and his eyes sparkled এবং তার চোখটা জলজল করতো কী দিয়ে, with a sharp abnormal gleam, একটা তীক্ষ্ণ, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, আর গ্লিম মানে হচ্ছে জ্যোতি, এক তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতিতে তার চোখটা জলজল করে উঠতো, জ্বলে উঠতো। উইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, ওই জ্যোতিটা বা ওই চোখের যে চোখটা কেন জলজল করতো, কারণ সে এক নাগাড়ে তার কাস্টমারদের, খরিদ্দারদের খুঁজে যাচ্ছে, তার জন্যই তার চোখটা জলজল করে করতো। বাট which his simple clients looked to be a prophetic light and felt comforted, কিন্তু এই আলোটাকেই, এই চোখ থেকে যে আলোটা বেরোতো, অনেক সময় মানুষের চোখে লোভ দেখা দিলে সেই আলোটা না জ্বলে ওঠে। তোমরা দেখবে অনেক সময় বলা হয় যে লোভে তার চোখটা জলজল করে উঠলো, এখানেও কিন্তু বলা হচ্ছে যে সে তার কাস্টমারকে খুঁজছে, তার খরিদ্দারকে খুঁজছে, যে কি আমার কাছে হাত দেখাতে আসবে, তাকে কিছু কথা বলে আমি তার কাছ থেকে একটু পয়সা নেব, সেটা সে ভাবছে। এবং এই চোখের যে জ্যোতিটা সেটাকে তার যে সাধারণ খরিদ্দার, ক্লায়েন্ট মানে হচ্ছে খরিদ্দার বা যারা তার কাছে আসে ক্রেতারা, তারা কি করে, তারা এটাকে প্রফেটিক লাইট মানে দৈবিক আলো বলে ভুল করে, অ্যান্ড ফিল কমফর্টেড, এবং তারা ভাবে যে এ তো দৈবিক ক্ষমতা সম্পন্ন, অ্যান্ড ফিল কমফর্টেড এবং তারা কমফর্ট মানে হচ্ছে আরাম বোধ করে। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheek. অনেক বড় লাইনটা আছে কিন্তু। The power of his eyes was considerably enhanced by their position. তার চোখের যে ক্ষমতাটা সেটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার অবস্থানের জন্য। কিভাবে অবস্থানটা রয়েছে তার দেখো, চোখটা কীরমভাবে অবস্থিত, তার বর্ণনাটা কীরমভাবে দিচ্ছে দেখো। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, তার এই যে পেইন্টেড মানে হচ্ছে রং করা মাথা, রং করা কপাল, এই যে কপালের মধ্যে কী লাগিয়েছিল, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলন, সেটার নিচে তার চোখটা রয়েছে। আর কি রয়েছে, ডার্ক উইস্কার্স মানে কালো গোঁফ, ডার্ক মানে হচ্ছে এখানে কালো বা অন্ধকার বলতে পারো, অন্ধকার ঠিক একটু নয় কালো, আর উইস্কার্স মানে হচ্ছে গোঁফ, কালো গোঁফ যেটা কিনা তার গাল পর্যন্ত বিস্তৃত হয়েছে, গালের নিচ অবধি চলে গেছে, গালের নিচ অবধি চলে গেছে, স্ট্রিম ডাউন হিজ চিক্স, যেটা তার গালের নিচে অবধি চলে গেছে, সেটার মাঝখানে তার চোখ দুটো অবস্থিত ছিল, যেটা কিনা তার অবস্থানটাকে মানে ক্ষমতাটাকে আরও বেশি বৃদ্ধি করেছিল। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এমনকি একটা অর্ধ বুদ্ধিসম্পন্ন লোকের, হাফ উইট মানে যে কিনা
অত বিদ্বানও নয় বা জ্ঞানীগুণীও নয় বা অত বেশি বুদ্ধিমান নয়, সেরকম ব্যক্তিরও চোখ এইরকম আবহে বসে জ্বলজ্বল করবে। ইন সাচ এ সেটিং, এরকম একটা অবস্থানে বসে তারও চোখ জ্বলজ্বল করবে। মানে বলতে চাইছি যে এখানে যে অ্যাস্ট্রোলজার রয়েছে সে কিন্তু অতটাও বুদ্ধিমান নয়। যদি তার জায়গায় কোনো অর্ধবুদ্ধি সম্পন্ন লোককে তার জায়গায় বসিয়ে দেওয়া হয় তাহলে তার চোখ দিয়েও কিন্তু একই জ্যোতি বেরোবে। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ নেক। টু ক্রাউন দ্য এফেক্ট মানে হচ্ছে প্রভাব বিস্তার করার জন্য, মানে যাতে সবাই বুঝতে পারে যে হচ্ছে জ্যোতিষী এবং তার কাছে কোনো দৈবিক ক্ষমতা রয়েছে, সে তাদের ভবিষ্যৎ বলে দিতে পারে, তাদেরকে সমস্যা থেকে বের করতে পারে। তার জন্য কি করতো, সে তার মাথায় স্যাফরন কালার মানে জাফরান রং বলতে পারো বা গেরুয়া রঙের একটা সে পাগড়ি পরতো। টার্বান মানে হচ্ছে পাগড়ি। দিস কালার স্কিম নেভার ফেইল, এই যে কালার কম্বিনেশন, এই যে কপালের মধ্যে ও স্যাক্রেড অ্যাশ অর্থাৎ পবিত্র ছাই সিঁদুর লিপ্ত, তারপরে ওর গোপটা ছিল কালো এবং মাথায় পড়তো হচ্ছে গেরুয়া রঙের পাগড়ি, এই সব কিছুতে কখনোই কিন্তু সে ব্যর্থ হতো না যে সে একজন জ্যোতিষী, সেটাকে দেখেই কিন্তু মানুষ দূর থেকে বুঝে যেত। পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। লোকেরা তার প্রতি এমনভাবে আকৃষ্ট হতো যেমনভাবে মৌমাছিরা কসমস মানে ফুল বা ডালিয়ার ফুলের দিকে আকৃষ্ট হয়, সেরকমভাবে মানুষজনও কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসতো। হি স্যাট আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিং ট্রি উইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। সে কী করতো, হি স্যাট আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিং ট্রি, সে একটা ডালপালা বিস্তৃত তেঁতুল গাছের নিচে বসতো। স্প্রেডিং বোজ মানে যে তেঁতুল গাছটা তার ডালপালা বিস্তার করেছে সেটার নিচে সে বসতো। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা কিনা কি করেছে টাউন হলের মধ্যে দিয়ে, উইচ ফ্ল্যাঙ্কড এ পাথ যেটা টাউন হলের মধ্যে দিয়ে একটা রাস্তা নিয়ে চলে গেছে, মানে টাউন হল পার্কের মধ্যে দিয়ে একটা রাস্তা নিয়ে চলে গেছে, সেই গাছটার তলায় কিন্তু ও বসতো। মানে অ্যাস্ট্রোলজারটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোন গাছের তলায় বসতো। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা একটা ভীষণ উল্লেখযোগ্য জায়গা ছিল অনেকের কাছে। ইন মেনি ওয়েজ অনেকভাবে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। একটা ভিড়, সার্জিং মানে হচ্ছে ঢেউ বলতে পারো, সার্জিং ক্রাউড মানে একটা জনতার ভিড় বা ঢেউ প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি, মর্নিং টিল নাইট, এই সরু রাস্তা দিয়ে, ন্যারো মানে হচ্ছে সরু, এই সরু রাস্তা দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত অবধি লোকের ঢেউ বয়ে যেত, মানে লোকেরা এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে অনেক লোক যাতায়াত করত। এ ভ্যারাইটি অফ ট্রেডার্স অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এবং এই রাস্তার মধ্যে বিভিন্ন রকমের মানুষজন তাদের ব্যবসা খুলে বসেছে। মানে এই রাস্তার মধ্যে অনেক বিভিন্ন জীবিকার মানুষরা তারা কিন্তু তাদের সরঞ্জাম বিক্রি করছে বা এই পথেই তারা বসেছে। তাদের মধ্যে কারা কারা রয়েছে দেখো, মেডিসিন সেলার ওষুধ বিক্রেতা রয়েছে, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, স্টোলেন হার্ডওয়্যার মানে হচ্ছে হার্ডওয়্যারের চুরি করা কোনো জিনিসপত্র বা ফেলে দেওয়া জিনিসপত্র, সেগুলো একজন বিক্রি করছে। ম্যাজিশিয়ানস জাদুকর রয়েছে, অ্যান্ড অ্যাবভ অল দ্য অকশনার অফ চিপ ক্লোথস, এবং সর্বোপরি অকশনার মানে হচ্ছে বিক্রেতা, অকশনার মানে হলো বিক্রেতা, অফ চিপ ক্লোথস মানে সস্তার জামাকাপড় বিক্রি করছে একজন লোক, সস্তার জামাকাপড় বিক্রেতা সেও রয়েছে। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমগ্র শহরটাকে, হোল টাউন মানে সমগ্র শহরটাকে তার প্রতি আকৃষ্ট করার জন্য সে কী করতো, সারাদিন খুব চিৎকার করতো। নেক্সট টু হিম ইন ভেসিফোরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, তারপর ঠিক তার পাশেই, নেক্সট টু হিম তার পাশেই কী হতো, একটা বাদাম বিক্রেতা তার বাদাম বিক্রি করতো। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে কিনা কী করতো, তার বাদামগুলোকে প্রত্যেক দিন আলাদা আলাদা নামে বিক্রি করতো। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিনকে বাদামগুলোকে বলতো যেটা বোম্বে আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড, এবং তারপরের দিন বলতো যে এটা দিল্লির বাদাম, অ্যান্ড অন দ্য থার্ড রাজার্স ডেলিকেসি, এবং অন্য দিন বলতো মানে তৃতীয় দিন বলতো যেটা রাজার প্রিয় খাবার, অ্যান্ড সো অন সো ফোর্থ, এবং এরকমভাবেই 3 বা 4 নম্বর দিনে আলাদা আলাদা নামে সে ডাকতো।
অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, এবং লোকেরা তার কাছে ভিড় করে আসতো। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড delayed বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এবং এই যে বাদাম বিক্রেতার কাছে যে ভিড়টা আসতো তাদের মধ্যে কিছু মানুষ কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কাছে অর্থাৎ জ্যোতিষীর কাছেও কিন্তু একটা পোর্শন মানে বেশ খানিকটা অংশ কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছেও চলে আসতো তাদের ভবিষ্যৎ জানতে বা তাদের ভাগ্য গণনা করার জন্য। এবার এখানে একটা খুব ভালো জিনিস লক্ষ্য করো যে যারা ওই রাস্তার ধারে বিক্রি করছে তারা কিন্তু সবাই চিৎকার করে করে তাদের নিজের ব্যবসার জিনিসপত্র বিক্রি করার জন্য বা নিজের সরঞ্জাম বিক্রি করার জন্য কিন্তু তারা চিৎকার করতো সারাদিন ধরে, কিন্তু এই অ্যাস্ট্রোলজারকে কিন্তু একটা কথাও বলতে হতো না। অ্যাস্ট্রোলজার চুপচাপ বসে থাকতো, যাদের দরকার ছিল তারা কিন্তু নিজেরা আসতো। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. Astrologer কি করতো, এই আলো আধারির মধ্যে তার ব্যবসা চালাতো। ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস মানে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তার ব্যবসা চালাতো বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার উইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ বা অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখে থাকবে যে বাদাম যখন ভেজে রাখা হচ্ছে সেই চিনে বাদামগুলো থেকে কিছুটা ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়ার মধ্যে যে আলো আধারের অবস্থাটা সৃষ্টি হচ্ছে তার মধ্যে জ্যোতিষী কিন্তু তার ব্যবসা চালাতো, তার কাছে কিন্তু বিশেষ কোনো আলোর সুবিধা ছিল না। তো হাফ দ্য এনচ্যান্টমেন্ট পার্ট 2 তাহলে শুরু করা যাক। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস মানে হচ্ছে স্থান, ওই স্থানটা অর্ধেক মায়াবী হয়ে পড়েছিল। এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে মায়াবী হয়ে পড়েছিল। কী করে, কিসের জন্য ছিল? কারণ ওখানে মিউনিসিপ্যালিটির আলোর ব্যবস্থা ছিল না। মিউনিসিপ্যালিটির যেহেতু আলোর ব্যবস্থা ছিল না, তাই সেই জায়গাটা আধো আলো রয়েছে আধো অন্ধকার, তার জন্য জায়গাটাকে দেখে মনে হচ্ছিল মায়াবী জায়গা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, জায়গাটা আলোকিত হয়েছিল দোকানের আলোতে, এবং ওখানে যারা দোকান দিয়েছিল এর আগের ইউনিট না পার্ট 1টাতেই পড়েছে যে একজন মেডিসিন বিক্রেতা ছিল, জাদুকর ছিল, এইরকম যারা লোকজন ছিল তারা যে আলোগুলো এনেছিল সেই আলোতেই কিন্তু জায়গাটা আলোকিত হতো, বাকি আর কোনো কিন্তু আলোর ব্যবস্থা ওখানে ছিল না। 1 or 2 had hissing gas lights 1 or 2 had hissing gas lights। একজন কি দুজন মানে যারা ওখানে জিনিসপত্রগুলো বিক্রি করছিল, আরও তো অনেকজন লোকজন ছিল, এর আগে তো পড়লে তোমরা, তাদের কাছে এক কি দুজনের কাছে কি ছিল, হিস শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স স্টাক আপন পোলস, এবং কিছু লোক কী করতো, একটা মানে নগ্ন খুঁটির উপর একটা মশাল জ্বালিয়ে রাখতো। সাম ওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং কিছুজন কী করতো তাদের দোকানটাকে আলোকিত করতো কিছু পুরনো সাইকেলের বাতি দিয়ে। অ্যান্ড 1 or 2 লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, এবং এক কি দুজন এই অ্যাস্ট্রোলজারের মতো অর্থাৎ জ্যোতিষীর মতো কোনো রকম আলো ছাড়াই তাদের ব্যবসা বাণিজ্য চালাতো, মানে তাদের ব্যবসা বাণিজ্য কোনোভাবে তারা চালিয়ে দিত। আর অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে আলোর দরকার ছিল না, কারণ ওই অন্ধকারেই কিন্তু ওর কাজটা বেশি সুবিধা হতো, তার জন্য অ্যাস্ট্রোলজারের কিন্তু আলোর ব্যবস্থা করার কোনো দরকার ছিল না, মানে জ্যোতিষীর আলোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না, বরং ওই জায়গাটা ওর জন্য ভীষণই ভালো ছিল। It was a bewildering cross of light rays and moving shadows, এবং আলো আধারির এই যে খেলা, এই আলো আধারির খেলাতে মানে জায়গাটাতে একটা অদ্ভুতুরে ব্যাপার যেন সৃষ্টি হয়েছিল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই যে বললাম এটা এই অ্যাস্ট্রোলজারকে মানে জ্যোতিষীকে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছিল বা মেনে নিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট in the least intended to be an astrologer when he began life। জীবনে সে তার যখন জীবন শুরু করেছিল তখন কিন্তু তার এক ফোঁটাও ইচ্ছা ছিল না যে সে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী হবে। ইন্টেন্ডেড মানে হচ্ছে ইচ্ছা। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, কারণ সে জানতো না যে তার সাথে পরের মুহূর্তে কি হতে চলেছে,
কারণ সে জানতো না তার সাথে পরের মুহূর্তে কী হতে চলেছে, তাহলে সে লোককে বলবে কি করে যে লোকের ভবিষ্যতে কি হবে। সে কিন্তু এগুলো কিছুই জানতো না, এই সব কিছু কিন্তু তার প্র্যাকটিসের ফল। দেখো এখানে লাইনটা ভালো করে লক্ষ্য করো, he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. তার নিজের সাথে পরের মুহূর্তে বা পরের মিনিটে পরের মুহূর্তে কি হতে চলেছে সেটাই সে জানতো না, তো লোকের ভবিষ্যৎ সে কী বলে দেবে। তাই জীবনটা যখন সে শুরু করেছিল তার কিন্তু কোনো রকম ইচ্ছা ছিল না যে সে একজন জ্যোতিষী হবে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, মানে তার নিষ্পাপ খরিদ্দাররা যেরকম নক্ষত্র গ্রহ নক্ষত্রের ব্যাপারে কিছু জানে না, সেরকমই সে কিন্তু এগুলোর প্রতি ভীষণই অপরিচিত ছিল, স্ট্রেঞ্জার, অপরিচিত ছিল। Yet he said things which pleased and astonished everyone. Yet he said things, তাও কিন্তু যখন সে এই ব্যবসাটা শুরু করেছিল এমন এমন কথা বলতো যেটা সবাইকে আনন্দিত করতো এবং সাথে অবাক করে দিত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্ট্রিউড গ্রেস ওয়ার্ক, এবং এটা কিন্তু একদিনে হয়নি, এটা হচ্ছে তার স্টাডি মানে হচ্ছে অধ্যাবসায় বলতে পারো, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, অ্যান্ড স্ট্রিউড গ্রেস ওয়ার্ক এবং বুদ্ধিদীপ্ত অনুমানের ফলে কিন্তু এই জিনিসগুলো হয়েছিল। মানে প্রথমে তার কিন্তু জীবনে কোনো রকম ইচ্ছা ছিল না যে সে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী হবে। তারপর ধীরে ধীরে যখন তাকে এই পেশাটা গ্রহণ করতে হলোই, বাধ্য হয়ে সে যখন গ্রহণ করলো, তখন এখনও অবধি কিন্তু সে তার কাস্টমারদের মতো, তার নিষ্পাপ খরিদ্দারদের মতো সেও কিন্তু তারাদের প্রতি ততটাই স্ট্রেঞ্জার মানে অপরিচিত যতটা তার নিষ্পাপ কাস্টমাররা, সহজ সরল কাস্টমাররা, সেরকমই কিন্তু তারাদেরও কিন্তু অতটা জানে না। কিন্তু যেহেতু সে এই জীবিকাটাতে রয়েছে, সে কী করছে, তার স্টাডি, অধ্যাবসায়, প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন এবং বুদ্ধিদীপ্ত অনুমানের মাধ্যমে কিন্তু সে কাজটাকে চালায়। অল দ্য সেম ইট ওয়াজ as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of a day. All the same, it was as much an honest man's labor as any other. দেখো ওর সাথে যারা ব্যবসা করতো মানে ওর পাশে যারা যাদের দোকান ছিল, একজন চিনেবাদাম বিক্রি করতো, একজন ওষুধ বিক্রি করতো, একজন জামা কাপড় বিক্রি করতো, আরও অনেক লোকজন ছিল। তো তারা যেরকম সৎ পথে ইনকাম করছে সেই রকমভাবে কিন্তু এও সৎ পথে ইনকাম করছে। অর্থাৎ কিন্তু এটাই বলতে চাইছে যে কখনোই তোমার ভাবা এটা ঠিক হবে না যে সে অসৎ পথে ইনকাম করছে, কারণ সে এমন কথা বলতো যেগুলো মানুষ শুনতে চায়, মানুষ যে ধরনের কথাগুলো শুনতে চায় সেই ধরনের কথাগুলো কিন্তু সে বলতো। আর সে কিন্তু দিনের শেষে যে টাকাটা ইনকাম করতো সেটা কিন্তু সৎ পথেই করতো এবং সেটা তার প্রাপ্য ছিল। ডিজার্ভ মানে হচ্ছে প্রাপ্য, যেটা সে ইনকাম করতো, মানে যে অর্থটা সে পেতো সেটা কিন্তু তার সৎ পথে, যেরকম অন্য আরও 4-5টা মানুষ সৎ পথে ইনকাম করছে সেরকমভাবে ও কিন্তু সৎ পথে টাকাটা ইনকাম করতো। সেই সৎ পথে উপার্জনের অর্থটা দিয়ে সে কিন্তু বাড়িতে টাকাটা নিয়ে যেত। He had left his village without any previous thought or plan. সে তার গ্রাম ছেড়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই। If he had continued there, he would have carried on the work of his forefathers. যদি সে সেখানে থাকতো তাহলে সে কী করতো, সে তার পূর্বপুরুষদের কাজটাই করতো। নেমলি মানে বলতে গেলে কী করতো তাহলে ও, টাইলিং দ্য ল্যান্ড, জমিতে লাঙল দিত, লিভিং জমিতে লাঙল দিয়ে বেঁচে থাকতো, আর কি করতো, ম্যারিং বিয়ে করতো, অ্যান্ড রাইপেনিং হিজ কর্নফিল্ড এবং শস্য ফলাতো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং পৈতৃক বাড়ি সামলাতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড মানে হচ্ছে তার শস্য ফলাতো এবং সেখানে ও বুড়ো হয়ে যেত, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং ওর পৈতৃক বাড়িতেই থাকতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. এবং তাকে কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছাড়তে হয়েছিল। কেন ছাড়তে হয়েছিল সেটা পরে জানতে পারবে। তাকে কাউকে কিছু না জানিয়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল এবং 200 মাইল, এ কাপল অফ 100 মাইলস, মানে 200 মাইল পেরোনোর, মানে গ্রাম ছেড়ে 200 মাইল পেরিয়ে না আসার
অবধি সে কিন্তু থামেনি, মানে গ্রাম থেকে বলতে চাইছে যে তার গ্রামটা তাহলে কত দূরে, 200 মাইল দূরে। এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে। এ কাপল অফ 100 মাইলস মানে 200 মাইল দূরে। টু এ ভিলেজ it is a great deal as if an ocean flowed between. To a villager it is a great deal as if an ocean flowed between. একজন গ্রামবাসীর পক্ষে, ভিলেজার মানে যে গ্রামে থাকা একটা মানুষের পক্ষে যে হঠাৎ করে শহরে চলে এসছে এবং 200 মাইল দূরে অচেনা একটা অজানা জায়গায় যেখানে তাকে কেউ চেনে না, তার কাছে দুটো সমুদ্রের মাঝখানে, ওশিয়ান ফ্লোট বিটুইন, যেন মনে হচ্ছে যে সে সাগরে এসে পড়েছে, দুটো সাগরের মাঝে এসে বাস করার মতো তার অবস্থা প্রথমে ছিল। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। মানুষের সমস্যার সে একটা কাজের সুবিধাতে মানুষের সমস্যার সে একটা সমালোচনা বা অ্যানালিসিস বের করেছিল। অ্যানালিসিস মানে হচ্ছে বলতে পারো যে সমালোচনা ঠিক ব্যাপারটা নয়, অ্যানালিসিস মানে হচ্ছে সে মানুষের কাজের একটা অনুশীলন বের করেছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। মানুষের কী সমস্যা থাকে, এক হচ্ছে বিয়ে নিয়ে সমস্যা, টাকা নিয়ে সমস্যা, আর মানুষের বন্ধন নিয়ে সমস্যা। মানুষের বন্ধন মানে হচ্ছে মানে ধরো কারোর ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই বা কোনো ভাই বোনের সাথে মিল নেই, মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে সমস্যা, সেটা নিয়েই হচ্ছে মানুষের মূল সমস্যা। তো এই তিনটে জিনিস নিয়ে মানুষের সমস্যা, সাধারণ মানুষের এই তিনটে জিনিস নিয়েই সমস্যা হয়। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। এবং দীর্ঘ সময় ধরে সে প্র্যাকটিস করার পর, মানে দীর্ঘ সময় ধরে সে অনুশীলন করার পর সে তার অনুমানগুলো আরও বেশি তীক্ষ্ণ হয়েছে। শার্পেন্ড মানে তীক্ষ্ণ হওয়া। উইদিন 5 মিনিট হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে সে বুঝে যায় যে ভুলটা আসলে কোথায়। হি চার্জ 3 pice পার কোশ্চেন অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। সে 3 পয়সা চার্জ করে প্রতিটা প্রশ্নের জন্য, মানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে 3 পয়সা করে নেয়। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। এবং ততক্ষণ অবধি মুখ খোলে না যতক্ষণ না উল্টো দিকের লোকটা, মানে তার যে খরিদ্দার, সে টানা কম করে 10 মিনিট যতক্ষণ না সে কথা বলে নেয় ততক্ষণ অবধি সে মুখ খোলে না, মানে অর্থাৎ যদি ততক্ষণ অবধি কোনো কথা বলে না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস। এবং এটার ফলে কি হয়, তার কাছে যথেষ্ট তথ্য থাকে যে তাকে 1 ডজনের মতো উত্তর এবং উপদেশ সে দিতে পারে। ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। যখন সে তার সামনের ব্যক্তিটার হাতের তালু দিকে তাকিয়ে বলে, পাম মানে হচ্ছে হাতের তালু, আর গেজিং মানে হচ্ছে তাকিয়ে থাকা, একদৃষ্টে তাকিয়ে থাকে, বলে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস। অনেক ক্ষেত্রে তুমি তোমার প্রচেষ্টার যথেষ্ট ফলাফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him। এবং 10 জনের মধ্যে 9 জনই তার কথায় কিন্তু সম্মতি দেয় যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমি যতটা কাজ করছি ততটা কিন্তু আমি ফলাফল পাচ্ছি না। অর হি কোশ্চেন্ড, বা সে প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মে বি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিপোজড টুয়ার্ডস ইউ। অথবা সে প্রশ্ন করে, মানে এরকম কথা বলে, বা অথবা সে প্রশ্ন করে যে তোমার পরিবারে কি এরকম কোনো মহিলা আছে বা দূরের কোনো আত্মীয় যে তোমার প্রতি খুশি নয় বা তোমার সাথে ভালো ব্যবহার করে না বা আচরণ করে না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, বা সে কখনো চরিত্র বিশ্লেষণও করে। মোস্ট অফ ইয়োর ট্রাভেল আর ডিউ টু ইয়োর নেচার। তুমি বেশিরভাগ সমস্যা ভোগ করছো তোমার আচরণের জন্য, তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ। তুমি শনির সাথে, মানে শনি গ্রহের সাথে কিভাবে একসাথে থাকতে পারো, এটা কিন্তু ওকে জিজ্ঞাসা করে। মানে বলতে চাইছে যে যেখানে তুমি কেন তো রুক্ষ আচরণ করো, রুক্ষ আচরণ কে করে, শনি করে, শনি গ্রহ। বলতে চাইছে যে অ্যাকচুয়ালি স্যাটার্ন, শনি, এই স্যাটার্নের সাথে তুমি কী করে থাকতে পারো। ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র। ইম্পেটিয়াস নেচার মানে তুমি হচ্ছে তোমার যে স্বভাব সেটা খারাপ, মানে তোমার আচরণ, লোকজনের প্রতি যে আচরণ সেটা খারাপ, এবং তোমার বাইরের দিকটা ভীষণই রুক্ষ। This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think
দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। এবং এই কথাটা শুনে সামনের যে ব্যক্তিটা সে কিন্তু ভীষণ আনন্দিত হয়, কারণ আমরা যতই নরম স্বভাবের হই না কেন, একটা নরম স্বভাবের ব্যক্তিও যদি একটা জ্যোতিষীর কাছে গিয়ে শোনে যে তার বাইরের দিকটা ভীষণ রুক্ষ, তাহলে সেও কিন্তু ভীষণ আনন্দ পায়, কারণ আমরা এটা ভাবতে ভালোবাসি যে আমাদের বাইরের দিকটা রুক্ষ, আমরা ভীষণ রাগী। এই কথাটা আমরা শুনতে ভালোবাসি অন্যের দিক থেকে। যেরকম দেখবে, যদি ধরো সামনের জন কেউ আমাকে বিশেষ করে জ্যোতিষী যদি বলে আমাদেরকে যে তোমার বাইরের দিকটা ভীষণ রুক্ষ, তোমার আচরণের জন্য তোমার এটা হচ্ছে, তখন আমরা ভাবতে ভীষণই ভালোবাসি যে আমাদের বাইরের দিকটা রুক্ষ। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। নাটস ভেন্ডার মানে হচ্ছে বাদাম বিক্রেতা। বাদাম বিক্রেতা কি করলো, তার আগুন নিভিয়ে দিল, মানে যেখানে সে চিনে বাদাম ভাজছিল সে কি করলো, তার আগুনটা নিভিয়ে দিল। ব্লিউ আউট, ব্লো থেকে ব্লিউ মানে নিভিয়ে দিল। ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, এবং উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা মানে যখনই ওই চিনেবাদাম বিক্রেতা উঠে যেত, ওর পাশেই তো অ্যাস্ট্রোলজারটা বসতো, অর্থাৎ জ্যোতিষী বসতো। সে একটা সিগন্যাল পেত, অর্থাৎ সংকেত পেত। কি সংকেত পেত, যে তারও বাড়ি যাওয়ার সময় হয়ে উঠেছে, সময় হয়ে এসেছে। কারণ যদি চিনেবাদাম যে বিক্রি করছে সেই লোকটা বা ভেন্ডারটা যদি চলে যায়, তাহলে ওই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, তার জন্যই কিন্তু সে উঠে পড়ে। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা ওই জ্যোতিষীর কাছেও একটা সংকেত, বান্ডেল আপ টু মানে সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ ওই বিক্রেতা ভেন্ডার চলে যাওয়ার পর, চিনেবাদাম বিক্রেতা চলে যাওয়ার পর সে অন্ধকারে পড়ে যাবে। এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট উইচ স্ট্রেট ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। একটু হালকা, একদম সামান্য সবুজ আলো শুধুমাত্র তার সামনের যে সে যেখানটাতে বসছে সেইখানে সামনে জমিতে এসে পড়ে, আর কোনো আলো কিন্তু সেখানে আর থাকে না। হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারাফেরনালিয়া মানে হচ্ছে তার সরঞ্জাম। প্যারাফেরনালিয়া মানে হচ্ছে তার সরঞ্জাম, মানে যে ব্যবসায়িক যে জিনিসপত্রগুলো সেইগুলো। হি পিকড আপ হিজ কাউরি সেলস মানে কড়িগুলোকে সে তুলে নিল, এবং তার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সে সব তুলে নিল। অ্যান্ড ওয়াজ পুটিং দেম আপ ব্যাক ইনটু দ্য ব্যাগ ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট। যখন ওই সব কিছু জিনিসপত্র মানে জ্যোতিষী ওই সমস্ত জিনিসপত্র, তার কাউরি শেলস এবং আরও যত সব জিনিসপত্র ছিল, যে টেক্সটের প্রথম দিকে পড়েছে, একটা চৌকো কাপড় থাকতো, আরও যে জিনিসপত্রগুলো থাকতো হাত পড়ার জন্য বা হস্তরেখা পড়ার জন্য যে লেখাগুলো পুঁথিগুলো থাকতো বা যে লেখাগুলো থাকতো সেই সমস্ত জিনিসপত্রগুলো যখন ব্যাগে পড়তো, তখন কী হতো, ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, তখন ওই সবুজ আলোটাও বন্ধ হয়ে যেত। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান, বন্ধ হয়ে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে দেখলো যে তার সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। সে উপরের দিকে তাকিয়ে দেখলো যে তার সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে ভাবলো যে এও হয়তো তার কোনো একটা খরিদ্দার বা ক্লায়েন্ট, কাস্টমার, পসিবল মানে সম্ভাব্য কোনো একটা কাস্টমার যে তার কাছে এসেছে। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ লুক সো কেয়ার অন, তোমাকে দেখে ভীষণই চিন্তিত মনে হচ্ছে। কেয়ার অন মানে চিন্তিত মনে হচ্ছে। ইট উড ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, হয়তো আমার সাথে বসে তুমি যদি একটু কথা বলো তাহলে তোমার ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বেল সাম ভগ রিপ্লাই, অন্যজন মানে যে ব্যক্তিটা এসে দাঁড়িয়েছিল তার সামনে, সে কিছু একটা অস্পষ্ট উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, অ্যাস্ট্রোলজার আবার তাকে বারবার করে অনুরোধ করলো যে তুমি আমার কাছে এখানে বসো, আমার সাথে কথা বলো। ওয়্যার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, উল্টো দিকে যে ব্যক্তিটা মানে যে ব্যক্তিটা নতুন এসেছে সেই ব্যক্তিটা কি করলো, তার মুখের সামনে মানে জ্যোতিষীর মুখের সামনে নিয়ে গিয়ে একদম নাকের সামনে বলেছে, নোজ আন্ডার দ্য নোজ মানে তার নাকের নিচে নিয়ে গিয়ে তার হাতের তালুটা ধরলো এবং বলল, ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষী বলে পরিচয় দাও, তাই না? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, tilting the other man's towards the green shaft of life.
others palm towards the green shaft of light. এবার যেহেতু জায়গাটা অন্ধকার হয়ে গেছে, ওই যে সবুজ আলোটা রয়েছে সেই সবুজ আলোর মধ্যেই কিন্তু মানে যে সামান্য সবুজ আলোটা ফিকে হয়ে গেছে, ব্লোটেড আউট ফিকে হয়ে গেছে, সেই সামান্য সবুজ আলোর মধ্যেই জ্যোতিষীটা এবার এই কথাটা শুনে যে তুমি নিজেকে একজন জ্যোতিষী বলে মনে করো, এটাতে এই কথাটা শোনার পর ও ভীষণই চ্যালেঞ্জে পড়ে গেছে, একটা বড়সড় সমস্যার সম্মুখীন হয়ে গেছে। এবং সে বলল, কি বলল, সেই টিল্টিং মানে হচ্ছে একটু বাঁকানো, টিল্টিং দ্য আদার্স পাম, মানে যে ব্যক্তিটা এসেছে তার হাতের তালুটা ওই সবুজ আলোর দিকে একটু তেরচা করে সে দেখে বলল, কি বলল, yours is a nature, মানে তোমার প্রকৃতি হলো, মানে ওই ব্যক্তিটার সম্বন্ধে বলছে যে তুমি এই ধরনের মানুষ। বলতে যাচ্ছিল, ওই জায়গাটায় থামিয়ে দিল। ও স্টপ দ্যাট, ওসব বলার দরকার নেই, থামো। দ্য আদার সেইড, অন্যজন বলল, মানে ওই ব্যক্তিটা বলল, টেল মি সামথিং ওর্থওয়াইল, কিছু একটা কাজের জিনিস কিছু বলো, মানে এইসব জিনিসপত্র বলো না, এইসব আমি জানি, তুমি কাজের কথা কিছু বলো, মানে ও যেটা শুনতে চায় সেটাই ওকে বলতে বলেছে। আওয়ার ফ্রেন্ড ফেল পিকিউট মানে হচ্ছে বিরক্ত বোধ করা, মানে কী রকম লোক, মানে জ্যোতিষী কাছে এসেছে অথচ তাকেই কথা বলতে ইচ্ছে না, কী শুনতে চায়, সে বিরক্ত বোধ করলো। এবার কি বলছে দেখো, আই চার্জ only 3 পাইস পার কোশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, এবং এই অল্প পয়সায় তুমি যে উত্তরগুলো পাবে সেটা তোমার জন্য যথেষ্ট হবে, মানে আমি কম টাকায় তোমার বেশি কাজ করে দিই, তুমি যতগুলো প্রশ্ন জানতে চাও সেই অনুযায়ী 3 পয়সা করে তোমাকে দিতে হয়, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 3 পয়সা করে নিই, এটা কিন্তু নোট করবে, এবং এই পয়সায় তুমি যে উত্তরগুলো পাবে সেটা কিন্তু যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্রেও হিজ আর্ম, এতে অপর দিকের লোকটা, মানে উল্টো দিকে যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল সে তার হাতটা তুলে নিল, took out an anna and flung it out to him saying, এবং সে কী করলো, এই ব্যক্তিটা তার হাতটা তুলে নিল, হাতটা টেনে নিল, মানে জ্যোতিষীর হাত থেকে তার হাতটা বের করে নিল, এবং সামনে যে ব্যক্তিটা বসেছিল অর্থাৎ জ্যোতিষীর দিকে সে এক আনা ছুঁড়ে দিয়ে বলল, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিই যে তুমি ভুল বকছো বা তুমি ভুল কিছু বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তোমাকে কী করতে হবে, সুদসহ ওই আনাটা আমাকে ফেরত দিতে হবে, মানে ওই পয়সাটা বা যে টাকাটা আমি তোমায় দিচ্ছি আনাটা, সেই আনাটা আমাকে ফেরত দিতে হবে সুদসহ, মানে দ্বিগুণ ভাবে ফেরত দিতে হবে, পরে এটা বলবে, এখন বলছে যে সুদসহ টাকাটা আমাকে ফেরত দিতে হবে, মানে আনাটা ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার উত্তরগুলোকে সন্তুষ্টিজনক ভাবো যে আমার প্রশ্নগুলো সন্তুষ্টিজনক, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমার 5 টাকা দেবে? এটা কে বলছে, জ্যোতিষী জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে, যে যদি আমার উত্তরগুলো সন্তুষ্টজনক মনে হয় তোমার কাছে তাহলে কি তুমি আমার 5 টাকা দেবে? না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে তুমি কি আমায় 8 আনা দেবে? 8 আনা মানে 1 আনা দিয়েছে ওকে, ও বলছে যে আমি যদি সঠিক উত্তর দিই তোমার প্রশ্নগুলোর তাহলে কি তুমি 8 আনা দেবে, এটা জ্যোতিষী জিজ্ঞাসা করছে। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি twice as much if you are wrong, ঠিক আছে, যদি তুমি কথা দাও যে আমি যদি তোমায় ভুল প্রমাণ করে দিতে পারি, মানে তুমি যদি আমার প্রশ্নের ভুল উত্তর দাও, আমি যেগুলো জানতে চাইছি সেগুলোর যদি তুমি ভুল উত্তর দাও, তাহলে আমি যতটা টাকা তোমায় দেবো বলেছি তার দ্বিগুণ টাকা আমাকে ফেরত দিতে হবে। said the stranger, অপরিচিত ব্যক্তিটি বলল। this pact was accepted after a little further argument, এইরকম মানে সওদা বা বলতে পারো যে ডিল যেটা হচ্ছে দুজনের মধ্যে, সেটা আরও কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পর দুজনেই মেনে নিল। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিরুট মানে হচ্ছে চুরুট, দেখবে তোমরা মুভিতে বিশেষ করে চুরুট এই জিনিসটা দেখায় যে চুরুট টানছে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার, জ্যোতিষী একটা প্রার্থনা করে নিল, মানে একটা মন্ত্র উচ্চারণ করলো, টু হেভেন
মানে স্বর্গের উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে একটা মন্ত্র উচ্চারণ করলো। অ্যাজ দ্য আদার লিড এ চিরুট, যেহেতু উল্টো দিকের ব্যক্তিটা সেই সময় কি করেছিল, একটা চুরুট ধরিয়েছিল, চুরুট টানছিল। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস বাই হিজ ফেস বাই দ্য অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে জ্যোতিষী উল্টো দিকের ব্যক্তিটার এ মুখ দেখতে পেয়েছিল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, সেখানে কিছুক্ষণের নিস্তব্ধতা ছিল, মানে দুজনেই চুপচাপ ছিল, কারণ রাস্তা দিয়ে একটা গাড়ি আওয়াজ করতে করতে গেল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, এবং যারা ঘোড়ার চালক তারাও কিন্তু রীতিমতো আওয়াজ করছিল, মানে তাদের ঘোড়াগুলোকে তারা কিন্তু নিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড, মানে পার্কের মধ্যে কয়েকজন লোক আধো অন্ধকারের মধ্যে, সেমি ডার্কনেস মানে ওই সবুজ আলোটা এসে পড়েছে, আধো অন্ধকার রয়েছে, সেই রকম অবস্থায় কিছু লোক কিন্তু পার্কের মধ্যে তখনও কিন্তু কথা বলছিল, সেটা কিন্তু শুনে যাচ্ছিল, লোকজনের কথা কোলাহল মানে শোরগোল শোনা যাচ্ছিল। দ্য আদার স্যাট ডাউন, ওই ব্যক্তিটি মানে অপর ব্যক্তিটি বসে পড়লো, মানে যে অপরিচিত লোকটা এসেছে সে বসে পড়লো। সাকিং হিজ চিরুট পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, সে চুরুট টানতে টানতে সেখানেই বসেছিল এবং বসে অপেক্ষা করছিল যে কখন সে যেটা জানতে চায় সেটার উত্তর সে দেবে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষীর এইরকম আচরণে, মানে ওই ব্যক্তিটির এরকম আচরণে ভীষণই অস্বস্তি বোধ হতে লাগলো। হিয়ার টেক ইউর আনা ব্যাক, তোমার আনা মানে তোমার টাকাটা ফেরত নিয়ে নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, এইরকম চ্যালেঞ্জের সামনে বা এরকম বিরোধিতার সম্মুখীন হতে আমি প্রস্তুত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন আমি উঠি, মানে এটা বলতে চাইছে যে আমার অনেক দেরি হয়ে গেছে, আমি উঠি। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, মানে জ্যোতিষীকে যে অফারটা দেওয়া হয়েছিল সে ভীষণই অস্বস্তি বোধ করতে লাগলো এই ব্যক্তিটির এরকম আচরণে, যে অপরিচিত ব্যক্তিটি এসেছিল তার অদ্ভুত রকম আচরণে সে অস্বস্তি বোধ করতে লাগলো। ওর জন্য বললো যে তোমার টাকাটা ফেরত নিয়ে নাও, আনাটা ফেরত নাও, আমি এরকম চ্যালেঞ্জে প্রস্তুত নই, আমি এরকম চ্যালেঞ্জ নিতে চাই না, তোমার টাকা তুমি ফেরত নাও, আমি বাড়ি যাচ্ছি, এটা অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, আবার সব জিনিসপত্র গুছানোর জন্য সে প্রস্তুতি নিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, অন্য ব্যক্তিটি তার হাতের কবজি ধরলো, রিস্ট মানে হচ্ছে কবজি, তার কবজিটা ধরলো এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন আর এটা থেকে বেরোতে পারবে না। ইউ ড্র্যাগ মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন পাশ দিয়ে চলে যাচ্ছিলাম তখন তুমি আমাকে এই সব কিছুর মধ্যে টেনে নিয়ে এসছো, মানে যখন আমি যাচ্ছিলাম তখন তুমি আমায় ডেকেছো, তুমি বাধা সৃষ্টি করেছো, এখন তুমি এটা থেকে বেরোতে পারবে না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, জ্যোতিষী তার কবলে, গ্রিপ মানে হচ্ছে কবলে, মানে তার যে হাতটা ধরেছে তার মধ্যে সে কিন্তু কেঁপে উঠলো, শিভার্ড মানে কেঁপে ওঠা। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার গলার স্বরও কী হলো, যেন কাঁপা কাঁপা হয়ে গেল, এবং তার গলার স্বরও ফিকে হয়ে গেল। ফিকে হয়ে যাওয়া মানে হচ্ছে তার গলার স্বরেও সেই ভাবটা দেখা গেল যে সে ভয় পেয়েছে। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। অন্যজনটা কী করলো, তার মুখের মধ্যে তার হাতের তালুটাকে ট্রাস্ট মানে হচ্ছে একদম পুরো ঠেলে দিল, মানে গুঁজে দেওয়ার মতো অবস্থা, হাতের তালুটাকে মুখের মধ্যে একদম দিয়ে দিল। অ্যান্ড সেইড, এবং বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ, মানে তুমি যেরকম মোকাবিলা, গো অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, গলা শুকনো অবস্থায় অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী বলতে শুরু করলো, দেয়ার ইজ এ ওম্যান, একজন মহিলা। স্টপ, থামো, সেইড দ্য আদার, অন্যজন বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব জিনিস শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার এখন বর্তমানের খোঁজটাতে সফল হব কি হব না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসচার্জ অল ইউর কয়েন্স, আর না হলে আমি তোমাকে যেতে দেবো না যতক্ষণ না
তুমি তোমার সমস্ত টাকা আমাকে দিয়ে দেবে, মানে হয় তুমি এই প্রশ্নের উত্তর দাও, নাহলে তোমার সমস্ত টাকাগুলো আমাকে দিয়ে দাও। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনকানেশনস অ্যান্ড রিপ্লাইড। অ্যাস্ট্রোলজার মানে ওই জ্যোতিষী উত্তর দিল। কি উত্তর দিল? অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি কথা বলবো। ইনকানেশন মানে হচ্ছে এখানে বলতে পারো যে কিছু মন্ত্র উচ্চারণ করলো এবং উত্তর দিল, মানে কিছু বিড়বিড় করে বললো। মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করা, বিড়বিড় করে বললো এবং উত্তর দিল, বিড়বিড় করলো এবং উত্তর দিল। অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। আমি যেটা বলবো সেটা শুনে যদি তুমি সন্তুষ্ট হও তাহলে কি তুমি আমায় 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রিড। এরকম একটা ভালো ডিল পেয়ে, মানে সওদা পেয়ে উল্টো দিকে ব্যক্তিটা রাজি হয়ে গেল। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রিড, মানে উল্টো দিকের ব্যক্তিটা এরকম একটা ডিল পেয়ে রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, জ্যোতিষী বলল, ইউ ওয়্যার লেফট ফর ডেড, তো অ্যাম আই রাইট, তোমাকে মরে যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছিল, মানে তোমাকে প্রায় মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট, আমি সঠিক বলছি? টেল মি মোর, হ্যাঁ আরও বলো। টেল মি মোর, আরও একটু বলো আমাকে। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, তোমার উপর দিয়ে একবার ছুরি চালানো হয়েছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। গুড ফেলো, বেশ ভালো, মানে ভালো ব্যক্তি, মানে ওই অ্যাস্ট্রোলজারকে অপরিচিত লোকটা বলছে ভালো ব্যক্তি। হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, ওই বুকের মধ্যে যে দাগটা ছিল, যেখানে ছুরিটা লেগেছিল, সেই দাগটা দেখানোর জন্য সে তার বুকটা দেখালো, যে বুকের কোন জায়গায় সে তার দাগটা লেগেছিল সেটা খুলে দেখালো। হোয়াট এলস, আরও কিছু, মানে ও আরও কিছু জানতে চাইছে। অ্যান্ড দেন ইউ ওয়্যার পুশড ইনটু এ ওয়াল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তোমাকে কাছাকাছি একটা জমির মধ্যে একটা কুয়োতে তোমায় ঠেলে ফেলে দেওয়া হয়। ইউ ওয়্যার লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য সেখানে ফেলে দেওয়া হয়, মানে যাতে তুমি ওখানে পড়েই মরে যাও। I should have been dead if some passer-by had not chanced to peep into the well. আমি হয়তো মরেই যেতাম যদি না একজন কেউ এসে ওই কুয়োর মধ্যে উকি মারতো, মানে কোন পাশ দিয়ে যে ব্যক্তি যাচ্ছিল সে যদি কুয়োর মধ্যে উকি না মারতো, পিপ মানে হচ্ছে উকি মারা, তাহলে আমি মরেই যেতাম। এক্সামিন দ্য আদার ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, এক্সক্লেম দ্য আদার, মানে অপরিচিত ব্যক্তিটি বা অন্য ব্যক্তিটি উৎসাহে আত্মহারা হয়ে, ওভারওয়েলমড হয়ে সে কি বলল? উত্তরটা দিল। ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কোথায় পাবো, মানে কখন পাবো, আমি তাকে কখন পাবো, মানে যে ব্যক্তিটি আমার এরকম অবস্থা করেছে আমি তাকে কখন পাবো। হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট মানে হচ্ছে হাতের এক হাত দিয়ে অন্য হাতের তালুতে ঘুষি মারা, সেটাকে বলা হয় ফিস্ট। তাহলে এখানে সে কী করছে? এক হাত দিয়ে অন্য হাতে ঘুষি মেরে বললো যে আমি তাকে কখন পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের পৃথিবীতে মানে হচ্ছে পরজন্মে পাবে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিল। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, দূরে এক শহরে সে 4 মাস আগে মারা গিয়েছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কখনোই দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অপরজন মানে উল্টো দিকের ব্যক্তিটা, অপরিচিত লোকটা এটা শুনে আর্তনাদ করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার আরও কথা বলতে লাগলো। গুরুনায়ক মানে ওর নাম বলছে যে তোমার নাম গুরুনায়ক। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেইড টেকেন আ ব্যাক, অন্যজন মানে অপর ব্যক্তিটি বলল যে তুমি আমার নামও জানো। অ্যাজ আই নো অল আদার থিংস, যেরকমভাবে আমি সমস্ত জিনিস জানি সেরকমভাবেই আমি জানি যে তোমার নাম কি। গুরুনায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, গুরুনায়ক আমি তোমাকে যেটা বলছি সেটা ভীষণ মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তর দিকে দুদিকের পথ গেলেই তোমার গ্রাম। 2 দিনের পথ, 2 দিকের নয়, এই শহরের উত্তর দিকে 2 দিনের পথ গেলে তোমার গ্রাম।
টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরো, অ্যান্ড বি গন, এবং সেই ট্রেন ধরে চলে যাও, তোমার গ্রামের দিকে চলে যাও। আই সি ওয়ান্স এগেইন ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আমি দেখতে পাচ্ছি যদি তুমি আবার বাড়ির থেকে ছেড়ে বেরো, মানে বাড়ি ছেড়ে বেরো, তাহলে তোমার জীবনে ঝুঁকি আছে, প্রাণনাশ হতে পারে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম। সে আর একটু পবিত্র ছাই বের করে নিল। পিঞ্চ মানে হচ্ছে একটুখানি চিমটে পবিত্র ছাই বের করলো এবং তাকে সেটা দিল। রাব ইট অন ইউর ফোরহেড, এটা তোমার মাথায় ঘষে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, আর দক্ষিণ দিকে মানে দক্ষিণমুখ হয়ে কখনো বা দক্ষিণ দিকে কখনোই আর আসবে না। ইউ উইল লিভ টু বি 100, তুমি 100 বর্ষজীবী হবে। যদি তুমি আর বাড়ি থেকে না বেরো, দক্ষিণ দিকে না আসো, তাহলে কিন্তু তুমি 100 বর্ষজীবী হবে। আচ্ছা, ওয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি আবার কেন বাড়ি ছাড়বো? দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, অন্য ব্যক্তিটি মানে অপরিচিত ব্যক্তিটি জোর দিয়ে বলল যে আমি আবার কেন বাড়ি ছাড়বো, আমি যখন জেনেই গেছি যে যার খোঁজ আমি করছি সে মরে গেছে, তাহলে কেন আমি বাড়ি ছাড়বো? আই ওয়াজ অনলি গোয়িং away now and then to look for him to choke out his life if I met him. আমি তার খোঁজ করছিলাম, আমি এখানে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিলাম, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম তার খোঁজে, মানে ব্যক্তিটার খোঁজে, এবং যদি আমি তাকে পেতাম তাহলে তাকে গলা টিপে মারতাম। চোক আউট হিজ লাইফ মানে তার প্রাণটা আমি বের করে নিতাম তার শরীর থেকে। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে রিগ্রেটফুলি মানে হচ্ছে অনুশোচনায় বা রিগ্রেট করে হতাশ হয়ে সে মাথা নাড়লো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা করছি যে সে তার প্রাপ্যভাবে মরেছে, মানে সে আমাকে যতটা কষ্ট দিয়েছে সেরকমই কষ্ট পেয়ে যেন সে মরেছে, সেটা আমি আশা করি। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী বলল, হ্যাঁ। হি ওয়াজ ক্রাস্ড আন্ডার এ লরি, একটা লরির তলায় সে পিষে মারা গিয়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার দ্যাট, গ্র্যাটিফাইড মানে হচ্ছে কৃতজ্ঞ বা আনন্দিত হওয়া, মানে সন্তুষ্ট হওয়া এখানে বলতে পারো, যে অন্য ব্যক্তিটি অপরিচিত ব্যক্তিটি এই খবরটা পেয়ে ভীষণই আনন্দিত বা সন্তুষ্ট বোধ করলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, ওই জায়গাটি পরিত্যক্ত হয়ে গিয়েছে বা নির্জন হয়ে গিয়েছে যে সময় জ্যোতিষী তার ব্যাগটা তুললো এবং তার সরঞ্জামগুলো সব ব্যাগের মধ্যে পুরে নিল। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সবুজ যে বাতিটা ছিল, সবুজ আলোটা এসে পড়েছিল, সেটা প্রায় চলেই গিয়েছে। ওয়াজ অলসো গন, সেটাও নিভে গিয়েছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, ওই জায়গাটি অন্ধকার এবং নীরব হয়ে গিয়েছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, ওই অপরিচিত ব্যক্তিটিও রাতের অন্ধকারে সেখান থেকে চলে গিয়েছে ওই জ্যোতিষীকে এক মুঠো ভর্তি, হ্যান্ডফুল অফ কয়েন্স মানে হচ্ছে মুঠো ভর্তি কয়েন দেওয়ার পর, মুদ্রা দেওয়ার পর। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, প্রায় মাঝরাত নাগাদ, দেখো মাঝরাত নাগাদ জ্যোতিষীটা কিন্তু বাড়ি পৌঁছাচ্ছে, আর দিনের বেলা ঠিক মিড ডেতে অর্থাৎ দুপুরবেলা 12টা নাগাদ প্রায় সে তার কিন্তু ব্যবসা শুরু করে, আর প্রায় মাঝরাত নাগাদ সে বাড়ি পৌঁছালো। His wife was waiting for him at the door and demanded an explanation. তার বউ দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল এবং তাকে জিজ্ঞাসা করলো যে এত দেরি হলো কেন, জানতে চাইলো তার কাছে যে এত দেরি হলো কেন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে তার দিকে টাকাগুলো ছুঁড়ে দিল, ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, মানে তাকে টাকাগুলো দিল। অ্যান্ড সেইড কাউন্ট দেম, বললো যে এগুলো কোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা ব্যক্তি বা একটা লোক এটা দিয়েছে। 12 and a half আনাজ, 12.5 আনা। শি সেইড কাউন্টিং, সে গুনে বলল যে 12.5 আনা রয়েছে। শি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, মানে ওর বউ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। আই ক্যান বাই সাম জ্যাগেরি অ্যান্ড কোকোনাট টুমরো, আগামীকাল আমি কিছুটা, জ্যাগেরি মানে হচ্ছে গুড় এবং নারকেল কিনবো, কোকোনাট টুমরো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও,
মেয়েটা, এখানে চাইল্ডটাকে আমি কেন মেয়ে বলছি সেটা পরে বুঝবে। মেয়েটা অনেক দিন ধরে মিষ্টি খাওয়ার বায়না করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য বেশ ভালো মিষ্টি বানাবো। হার মানে হচ্ছে এখানে বোঝাতে চাইছে যে তার মেয়ের কথা এখানে বলছে। যদি হিজ হতো তাহলে এখানে ছেলে হতো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন মানে হচ্ছে খুবই বাজে কথাটা, সোয়াইন কথাটা ব্যবহার করা হয় হচ্ছে পিগ, পিগের যে বেবি, বাকিটা তোমরা বুঝে নাও, মানে শূকরের বাচ্চা বলা হয় না কথাটা, খুব ভীষণই বাজে একটা গালাগালি, সেটাই বলছে যে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, মানে ওই সোয়াইন আমাকে প্রতারণা করেছে। হি প্রমিসড মি এ রুপি, সে বলেছিল আমাকে 1 টাকা দেবে, 1 টাকা মানে হচ্ছে 16 আনা, তো কত দিয়েছে 12.5 আনা দিয়েছে। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। সে লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, মানে তার বউ তার দিকে তাকালো এবং বলল যে তোমাকে চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কি হয়েছে? নাথিং, কিছু নয়। After dinner, sitting on the pile, he told her, "Do you know a great load is gone from me today?" রাতের খাবার শেষ করার পর, আফটার ডিনার মানে রাতের খাওয়া শেষ করার পর, সিটিং অন দ্য পায়ল মানে হচ্ছে নিচু বেঞ্চ বা নিচু বেঞ্চিতে বসে, হি টোল্ড হার, সে তাকে বলল, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো আমার বুক থেকে একটা বিশাল বড় ভার নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভেবেছিলাম যে আমার হাতে অন্য একটা মানুষের রক্ত লেগে রয়েছে, মানে আমি অন্য একটা মানুষকে খুন করেছি, এত বছর ধরে আমি সেটা ভেবেছিলাম। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণেই আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। তাহলে কারণটাও কিন্তু এটাই। সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এখানে আমি থাকছি, মানে এখানেই আমি বাড়ি বানিয়েছি, এখানেই থাকছি, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে, মানে যাকে মারার ভয়ে আমি এখানে পালিয়ে এসেছি, মানে মেরেছি ভয়ে, সেই ভয়ে যে সে মরে গেছে, সেই ভয়ে আমি এখানে চলে এসেছি, সে এখন বেঁচে রয়েছে। সে গ্যাপসড, সে হাঁপ ছেড়ে বলল, ইউ ট্রাই টু কিল, তুমি মারার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমার গ্রামে। ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম, উই ড্র্যাঙ্ক, গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, আমরা কি করেছিলাম দেখো এখানে রয়েছে উই ড্র্যাঙ্ক মানে আমরা মদ্যপান করেছিলাম, গ্যাম্বলড জুয়া খেলেছিলাম, অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন ভীষণ বাজেভাবে ঝগড়া করেছিলাম। মানে লেখক বলতে চাইছেন যে ওই জ্যোতিষী নিজে যখন কম বয়স ছিল, তার যখন সে যুবক ছিল এবং তার যে বন্ধুরা ছিল তারা জুয়া খেলতো এবং ঝগড়া করতো একে অপরের সাথে, এরকমই একটা দিনে তারা কিন্তু ভীষণ ঝগড়া করেছিল একে অপরের সাথে। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এটা ভেবে কী হবে। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। হি সেইড ইয়ার্নিং, সে হাই তুলতে তুলতে বলল। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, এবং নিজেকে ওই নিচু বেঞ্চির উপর সোজা টান করে নিজের শরীরটাকে রেখে দিল, মানে সোজা টান হয়ে সে ওই পায়লের উপর শুয়ে পড়ল। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পরের যে টেক্সটটা রয়েছে, অর্থাৎ পরের যে শর্ট স্টোরি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে, এবং এর থেকে কিন্তু MCQ তোমাদের আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চল দেন, বাই।